ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নাউন ক্লজের ওপর কিছু বাক্যের ট্রান্সলেশন দেখাবো। এর আগে নাউন ক্লজ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা যদি কেউ মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকে এই বাংলা বাক্যগুলোকে নাউন ক্লজের সাহায্যে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো। ক্লাসটা দেখার পর আশা করি নাউন ক্লজ সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। প্রথমে আমরা দেখব নাউন ক্লজ কি। আর নাউন ক্লজ ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট অ্যাক্টস অ্যাজ আ নাউন। নাউন ক্লজ হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যা নাউন হিসেবে কাজ করে। এর অর্থ হলো নাউন বাক্যে যেখানে যেখানে বসে সেখানে যদি আমরা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে দেখতে পাই তাহলেই সেই ক্লজটাকে আমরা নাউন ক্লজ বলবো। এবার দেখো, ইট ক্যান বি ইউজড অ্যাজ দ্য, নাউন ক্লজ ব্যবহার হতে পারে অ্যাজ দ্য সাবজেক্ট হিসেবে। 2 নম্বর, ডাইরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হিসেবে। 3 নম্বর দেখো, ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে। 4 নম্বর, অবজেক্ট অফ আ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। 5 নম্বর, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। 6 নম্বর, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। 7 নম্বর, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে। 8 নম্বর, অ্যাপোজিটিভ হিসেবে। বাক্যে এই 8টা পজিশনে নাউন ক্লজ বসতে পারে। এবার দেখো, নাউন ক্লজের শুরুতে কোন কোন সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হতে পারে। নাউন ক্লজ স্টার্টস উইথ হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, দ্যাট, হোয়াট এভার, হুম এভার, হুইচ এভার, ইফ, ওয়েদার। এই সমস্ত কনজাংশনগুলো নাউন ক্লজের শুরুতে ব্যবহার হয়। প্রথম বাক্য দেখো, সে যা বলছে তা অর্থহীন। এই বাক্যটা অনুবাদ করতে গেলে আমাদের এভাবে করতে হবে, সে যা বলছে তা হয় অর্থহীন। তাহলে দেখো, সে যা বলছে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা আমাদের প্রথম অনুবাদ করতে হবে। এই সাবজেক্টের মধ্যে দেখো, এই যা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই শব্দটাকে আমাদের প্রথম অনুবাদ করতে হবে। এই যায়ের অর্থ হয় হোয়াট, তাহলে প্রথমে হোয়াট বসে গেল। তারপরে দেখো রয়েছে সে বলছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে কী হবে, হি ইজ সেইং। তাহলে দেখো সাবজেক্টটা অনুবাদ হয়ে গেল হোয়াট, হি ইজ সেইং। তারপরে দেখো রয়েছে তা, এই তায়ের কোনো অর্থ হয় না, যেহেতু যা রয়েছে তার জন্য এই তায়ের কোনো অর্থ হয় না। তারপরে দেখো রয়েছে হয়, এখানে হয় অর্থে এখানে ইস আনা হলো। তারপরে দেখো রয়েছে অর্থহীন, মিনিংলেস আনা হলো। তাহলে বাক্যটা কী হলো, হোয়াট হি ইজ সেইং ইজ মিনিংলেস। এই বাক্যটা স্ট্রাকচার লক্ষ্য করো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, ইস হচ্ছে ভার্ব, আর মিনিংলেস হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে এই সাবজেক্টটা লক্ষ্য করো, দেখো সাবজেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হোয়াট হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, হি হচ্ছে সাবজেক্ট, আর ইজ সেইং হচ্ছে ভার্ব। তার মানে এটা হচ্ছে একটা ক্লজ, আর যেহেতু ক্লজটা এই ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। একটা কথা মনে রাখবে, নাউন ক্লজের ক্ষেত্রে এই যায়ের অর্থ হচ্ছে হোয়াট আর জের অর্থ হচ্ছে দ্যাট। পরের বাক্যটা দেখো, যা আশা করা যায় না তা এড়িয়ে চলা উচিত। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে যা আশা করা যায় না, অনুবাদ কী হবে, হোয়াট ক্যান নট বি এক্সপেক্টেড, যা আশা করা যায় না। তারপরে দেখো এই তাইয়ের কোনো অর্থ হয় না। তারপরে দেখো রয়েছে এড়িয়ে চলা উচিত, কী হবে, শুড বি অ্যাভয়েডেড। তাহলে বাক্যটা কী হলো, হোয়াট ক্যান নট বি এক্সপেক্টেড শুড বি অ্যাভয়েডেড। এখানে লক্ষ্য করো, শুড বি অ্যাভয়েডেড এটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট রূপে আমরা এই ক্লজটাকে দেখতে পাচ্ছি। তার মানে এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 3 নম্বর দেখো, কেন সে সত্যটা প্রকাশ করতে চায়নি সেটা আজও রহস্য। এই বাক্যটাকে অনুবাদ করতে গেলে এভাবে করতে হবে, কেন সে সত্যটা প্রকাশ করতে চায়নি সেটা হয় আজও রহস্য। এখানে হয় আনতে হবে। তাহলে দেখো, কেন সে সত্যটা প্রকাশ করতে চায়নি, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, অনুবাদ কী হবে, হোয়াই হি ডিডন্ট ওয়ান্ট টু রিভিল দ্য ট্রুথ, কেন সে সত্যটা প্রকাশ করতে চায়নি। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল, আর এই সেটা বা তাইয়ের কোনো অর্থ হয় না। তারপরে দেখো এখানে হয় আনতে হবে, তাহলে ইস আনা হলো। তারপরে দেখো রয়েছে আজও রহস্য, তার মানে এখনও রহস্য, কী হবে, স্টিল আ মিস্ট্রি। তাহলে বাক্যটা কী হলো, হোয়াই হি ডিডন্ট ওয়ান্ট টু রিভিল দ্য ট্রুথ ইজ স্টিল আ মিস্ট্রি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে একটা ক্লজ, আর এই ক্লজটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে।
তার মানে এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজটা এখানে সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। 4 নম্বর দেখো, তারা যা জানতে চায় তা হলো আপনি কেন এটি গ্রহণযোগ্য বলে মনে করেন। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, তারা যা জানতে চায় এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, হলো হচ্ছে ভার্ব, আর আপনি কেন এটি গ্রহণযোগ্য বলে মনে করেন এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। প্রথমে আমরা সাবজেক্টটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তারা যা জানতে চায়, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে লক্ষ্য করো যা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই কনজাংশনটা আমাদের প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো যা অর্থে এখানে হোয়াট আনা হলো, তারপরে দেখো রয়েছে তারা জানতে চায়, দে ওয়ান্ট টু নো। তাহলে দেখো সাবজেক্টটা অনুবাদ হয়ে গেল। এই তাইয়ের কোনো অর্থ হয় না। তারপরে দেখো রয়েছে হলো, এই হলো অর্থে ইস আনা হলো। তারপরে দেখো রয়েছে আপনি কেন এটি গ্রহণযোগ্য বলে মনে করেন, এই অংশটুকুর মধ্যে দেখো কেন হচ্ছে কনজাংশন, এটা প্রথমে অনুবাদ করতে হবে। হোয়াই আনা হলো, তারপরে দেখো রয়েছে আপনি এটি গ্রহণযোগ্য বলে মনে করেন, অনুবাদ কী হবে, ইউ থিঙ্ক দিস ইজ অ্যাকসেপ্টেবল। তাহলে বাক্যটা কী হলো, হোয়াট দে ওয়ান্ট টু নো ইজ হোয়াই ইউ থিঙ্ক দিস ইজ অ্যাকসেপ্টেবল। এখানে লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে একটা ক্লজ, আর এই ক্লজটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। তার মানে এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, এখানে সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে আর একটা ক্লজ, আর এই ক্লজটা দেখো ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। তার মানে এটাও নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, তোমার সমস্যাটা হচ্ছে যে তুমি কোনো কিছু না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলো। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, তোমার সমস্যা এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, হচ্ছে ভার্ব, আর যে তুমি কোনো কিছু না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলো এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। প্রথমে আমরা সাবজেক্টটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তোমার সমস্যা, ইওর প্রবলেম, তারপরে দেখো ভার্ব হচ্ছে ইস আনা হলো। তারপরে দেখো রয়েছে যে তুমি কোনো কিছু না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলো, এর মধ্যে প্রথমে আমাদের অনুবাদ করতে হবে যে। তাহলে যে অর্থে এখানে দ্যাট আনা হলো। দেখো এর আগেরগুলো ছিল যা, তার জন্য হোয়াট আনা হয়েছিল, এখানে যে রয়েছে তার জন্য দ্যাট আনা হলো। তারপরে দেখো সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ আনা হলো। ভার্ব দেখো সিদ্ধান্ত নিয়ে ফেলো, মেক ডিসিশনস। তারপরে দেখো রয়েছে কোনো কিছু না ভেবে, উইদাউট থিঙ্কিং। তাহলে বাক্যটা কী হলো, ইওর প্রবলেম ইজ দ্যাট ইউ মেক ডিসিশনস উইদাউট থিঙ্কিং। তাহলে লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা ইজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এবারে আমরা কি করে বুঝবো যে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ রয়েছে। আমাদের এই সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। যদি আমরা সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করি যে তোমার সমস্যাটা কি, তাহলে দেখো তার উত্তর বেরিয়ে আসবে যে তুমি কোনো কিছু না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলো। দেখো সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পাচ্ছি, তার মানে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ রয়েছে। পরেরটা দেখো, জনের অজুহাত ছিল যে তিনি তার অ্যালার্ম সেট করতে ভুলে গিয়েছিলেন। এই বাক্যে সাবজেক্ট দেখো জনের অজুহাত, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, ছিল হচ্ছে ভার্ব, আর যে তিনি তার অ্যালার্ম সেট করতে ভুলে গিয়েছিলেন এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। প্রথমে আমরা সাবজেক্টটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে জনের অজুহাত, কী হবে, জনস এক্সকিউজ। তারপরে দেখো ভার্ব হচ্ছে ছিল, ওয়াস আনা হলো। তারপরে দেখো রয়েছে যে তিনি তার অ্যালার্ম সেট করতে ভুলে গিয়েছিলেন, এখানে যে অর্থে দ্যাট আনা হলো। তারপরে দেখো বাকি অংশটুকুর অনুবাদ করা হলো, হি হ্যাড ফরগটেন টু সেট হিজ অ্যালার্ম। তাহলে বাক্যটা কী হলো, জনস এক্সকিউজ ওয়াজ দ্যাট হি হ্যাড ফরগটেন টু সেট হিজ অ্যালার্ম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা ওয়াজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এবার আমাদের দেখতে হবে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ আছে কিনা। তার জন্য এই সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা যদি সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করি যে জনের অজুহাত কী ছিল, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যে তিনি তার অ্যালার্ম সেট করতে ভুলে গিয়েছিলেন। তার মানে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ রয়েছে। 7 নম্বর দেখো, আমরা যা সিদ্ধান্ত নিতে চলেছি তুমি কি অনুমান করতে পারো। এই বাক্যে দেখো মেন ক্লজ হচ্ছে তুমি কি অনুমান করতে পারো, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমরা যা সিদ্ধান্ত নিতে চলেছি। প্রথমে আমরা এই মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তুমি কি অনুমান করতে পারো, দেখো প্রশ্ন করা হচ্ছে, অনুবাদ কি হবে, ক্যান ইউ গেস। এবারে আমরা যদি মেন ক্লজের এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি যে কি অনুমান করতে পারো,
তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব আমরা যা সিদ্ধান্ত নিতে চলেছি। দেখো এই অংশটুকুর মধ্যে এই যা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো যা অর্থে এখানে হোয়াট আনা হলো, তারপরে দেখো রয়েছে আমরা সিদ্ধান্ত নিতে চলেছি, কি হবে উই আর গোয়িং টু ডিসাইড। তাহলে বাক্যটা কি হলো, ক্যান ইউ গেস হোয়াট উই আর গোয়িং টু ডিসাইড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা আমরা এই মেন ক্লজের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা অবজেক্টের কাজ করছে, আর আমরা জানি যে অবজেক্টের জায়গায় একমাত্র নাউন ক্লজই বসতে পারে। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো, আমি যাকেই আমার যোগ্য মনে করব তাকেই আমি বিয়ে করতে চাই। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে আমি বিয়ে করতে চাই, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমি যাকেই আমার যোগ্য মনে করব। তাহলে প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে আমি বিয়ে করতে চাই, কি হবে আই ওয়ান্ট টু ম্যারি। এবারে আমরা এই মেন ক্লজের এই ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি, আচ্ছা কাকে বিয়ে করতে চাই, তাহলে দেখো তার উত্তর আসবে আমি যাকেই আমার যোগ্য মনে করব। এই অংশটুকুর মধ্যে দেখো যাকেই, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো যাকেই আনা হলো হুম এভার, তারপরে দেখো রয়েছে আমি আমার যোগ্য মনে করব, কি হবে আই কনসিডার ওয়ার্দি অব মি। তাহলে বাক্যটা কি হলো, আই ওয়ান্ট টু ম্যারি হুম এভার আই কনসিডার ওয়ার্দি অব মি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ম্যারি এই ভার্বটাকে কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, আর যে কোনো ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তর আমরা অবজেক্ট পাই। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা অবজেক্টের কাজ করছে, আর অবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসে, তার মানে এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমরা যদি ম্যারির পরে দ্য ওয়ান ইউজ করি, তাহলে দেখো এই ওয়ানটা এই ম্যারি ভার্বের অবজেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখো এই ক্লজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আমরা এখানে নাউন ক্লজের ক্লাস করছি, তার জন্য দেখো এই অ্যান্টিসিডেন্টটা লেখা যাবে না। 9 নম্বর দেখো, এই দুর্ঘটনার জন্য যেই দায়ী তাকে আমি চিঠি পাঠাবো। এই বাক্যে সাবজেক্ট দেখো আমি, আই বসে গেল, ভার্ব দেখো পাঠাবো উইল সেন্ড বসে গেল। এবারে আমরা যদি ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করি যে আমি কাকে চিঠি পাঠাবো, দেখো কাকের উত্তর আসছে এই দুর্ঘটনার জন্য যেই দায়ী, এই অংশটুকু আমরা পাচ্ছি। এই অংশটুকুকে আমরা কিভাবে অনুবাদ করব, আমরা এভাবে অনুবাদ করব যেই হয় দায়ী এই দুর্ঘটনার জন্য, এভাবে অনুবাদ করতে হবে। তাহলে যেই অর্থে হু এবার আনা হলো, হয় অর্থে ইস আনা হলো, দায়ী রেসপন্সিবল, আর বাকি অংশটুকু রয়েছে এই দুর্ঘটনার জন্য ফর দ্য অ্যাক্সিডেন্ট। আবার যদি আমরা এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি যে আমি কি পাঠাবো, তাহলে দেখো কি এর উত্তর আসছে চিঠি, আর লেটার বসে গেল। তাহলে বাক্যটা কি হলো, আই উইল সেন্ড হু এভার ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট আর লেটার। এখানে লক্ষ্য করো এই সেন্ড ভার্বের দুটো অবজেক্ট রয়েছে। আমরা যখন ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করছি তখন এই আন্ডারলাইন অংশটুকু পাচ্ছি, তার মানে এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর দেখো ইনডাইরেক্ট অবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসেছে। আবার যখন আমরা এই সেন্ড ভার্বকে কি দিয়ে প্রশ্ন করছি তখন আমরা তার উত্তর পাচ্ছি আর লেটার, তার মানে আর লেটার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখানে বাক্যটা লক্ষ্য করো, দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট, প্রথমে রয়েছে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে রয়েছে দেখো ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু দেখো বাক্যটা শুনতে ভালো লাগছে না। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে এই ডাইরেক্ট অবজেক্টের পরে নিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের এই ইনডাইরেক্ট আর ডাইরেক্ট অবজেক্টের মাঝখানে একটা টু বসাতে হবে। তাহলে দেখো বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, আই উইল সেন্ড আ লেটার টু হু এভার ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। এক্ষেত্রে আমি কি করলাম, ডাইরেক্ট অবজেক্টটা আগে আর ইনডাইরেক্ট অবজেক্টটা পরে রাখলাম, সেক্ষেত্রে তার আগে দেখো একটা টু বসেছে। এই বাক্যটা কিন্তু শুনতে ভালো লাগছে। 10 নম্বর দেখো একই ধরনের, যাকেই তুমি নিমন্ত্রণ করবে তাকে একটা আরামদায়ক রুম দেবে। প্রথমে আমরা অনুবাদ করব দেবে, গিভ আনা হলো। এবারে আমরা যদি এই গিভ ভার্বটাকে কাকে দিয়ে প্রশ্ন করি যে কাকে দেবে, তাহলে দেখো তার উত্তর আসবে যাকেই তুমি নিমন্ত্রণ করবে। তাহলে দেখো যাকেই অর্থে হুম এবার আনা হলো, তুমি নিমন্ত্রণ করবে ইউ ইনভাইট আনা হলো। তারপরে আমরা যদি এই গিভ ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করি, কি দেবে, তাহলে দেখো তার উত্তর হবে একটা আরামদায়ক রুম, তাহলে আ কমফর্টেবল রুম। তাহলে বাক্যটা কি হলো,
গিভ হুম এভার ইউ ইনভাইট আ কমফর্টেবল রুম। তাহলে দেখো এই গিভ ভার্বের আমরা দুটো অবজেক্ট পাচ্ছি। যখন আমরা ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করছি তখন দেখো এই আন্ডারলাইন অংশটা পাচ্ছি। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ইনডাইরেক্ট অবজেক্টের জায়গায় দেখো নাউন ক্লজ বসেছে। আর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে আমরা এই অংশটুকু পাচ্ছি, এই অংশটুকু হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখো এই বাক্যটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। প্রথমে দেখো ইনডাইরেক্ট অবজেক্ট আর তারপরে দেখো ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু দেখো বাক্যটা শুনতে ভালো লাগছে না। একইভাবে আমরা এই ইনডাইরেক্ট অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্টের পরে নিয়ে যাব, সেক্ষেত্রে তার আগে একটা টু বসবে। তাহলে বাক্যটা এভাবে হবে, গিভ আ কমফর্টেবল রুম টু হুম এভার ইউ ইনভাইট। দেখো এই বাক্যটা শুনতে ভালো লাগছে। 11 নম্বর দেখো, তুমি যা বলেছ তার উপর আমরা নির্ভর করতে পারি না। এই বাক্যে প্রথমে আমরা অনুবাদ করব আমরা নির্ভর করতে পারি না। উই ক্যান নট রিলাই। আচ্ছা, কিসের উপর নির্ভর করতে পারি না? এখানে দেখো রয়েছে তুমি যা বলেছ তার উপর। তাহলে দেখো উপর অর্থে এখানে অন আনা হলো। তারপরে দেখো রয়েছে তুমি যা বলেছ, দেখো যা বলেছ প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, কি হবে? হোয়াট ইউ হ্যাভ সেইড। তাহলে বাক্যটা কি হলো? উই ক্যান নট রিলাই অন হোয়াট ইউ হ্যাভ সেইড। এখানে লক্ষ্য করো, হোয়াট ইউ হ্যাভ সেইড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজটা এই অন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, সুতরাং এটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটা প্রিপোজিশনের অন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি যা শেখাচ্ছি তাতে মনোযোগ দাও। এখানে মেন ক্লজ দেখো মনোযোগ দাও, পে অ্যাটেনশন টু। আচ্ছা, কিসে মনোযোগ দাও? আমি যা শেখাচ্ছি, হোয়াট আই অ্যাম টিচিং। তাহলে দেখো বাক্যটা কি হলো? পে অ্যাটেনশন টু হোয়াট আই অ্যাম টিচিং। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু এই টু প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, সুতরাং এটা হচ্ছে নাউন ক্লজ। 13 নম্বর দেখো, গতকাল যা ঘটেছে তাতে আমি ভীত। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে আমি ভীত, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে গতকাল যা ঘটেছে। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে আমি ভীত, কি হবে? আই অ্যাম অ্যাফ্রেড অফ। দেখো অ্যাফ্রেডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। আচ্ছা, কিসে ভীত? এখানে দেখো রয়েছে গতকাল যা ঘটেছে, কি হবে? হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম অ্যাফ্রেড অফ হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজটা অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। পরের বাক্য দেখো, আমি জয়ী ঘোষণা করব যেই এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে আমি জয়ী ঘোষণা করব, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেই এই প্রশ্নটা উত্তর দিতে পারবে। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে আমি জয়ী ঘোষণা করব, অনুবাদ কি হবে? আই উইল ডিক্লেয়ার দ্য উইনার। এবারে আমরা যদি এই উইনারকে প্রশ্ন করি কাকে জয়ী ঘোষণা করব, তাহলে দেখো এই কাকের উত্তর আসবে যেই এই প্রশ্নটা উত্তর দিতে পারবে। অনুবাদ কি হবে? হু এভার ক্যান আনসার দ্য কোয়েশ্চেন। তাহলে বাক্যটা কি হলো? আই উইল ডিক্লেয়ার দ্য উইনার হু এভার ক্যান আনসার দ্য কোয়েশ্চেন। এখানে দেখো এই ডিক্লেয়ার ভার্বের অবজেক্ট হচ্ছে এই উইনার, আর আবার যদি আমরা এই অবজেক্টকে কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে দেখো এই আন্ডারলাইন অংশের উত্তরটা পাচ্ছি। এখানে দেখো উইনার আর এই আন্ডারলাইন অংশটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যেই এই প্রশ্নটা উত্তর দিতে পারবে সেই জয়ী হবে। তার মানে এই উইনার এই আন্ডারলাইন অংশটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট কি? অবজেক্ট কমপ্লিমেন্ট একটা ওয়ার্ডও হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, আবার একটা ক্লজও হতে পারে। অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে তথ্য দেয় বা অবজেক্টকে সম্পূর্ণতা প্রদান করে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো নাউন ক্লজ বসেছে। 15 নম্বর দেখো, আমি বাচ্চার নাম রাখবো যাই তুমি ঠিক করবে। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে আমি বাচ্চার নাম রাখবো, আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যাই তুমি ঠিক করবে। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে আমি বাচ্চার নাম রাখবো, অনুবাদ হবে আই উইল নেম দ্য বেবি। আচ্ছা, আমি বাচ্চার কি নাম রাখবো? এখানে দেখো রয়েছে যাই তুমি ঠিক করবে, অনুবাদ হবে হোয়াট এভার ইউ ডিসাইড। তাহলে বাক্যটা কি হলো? আই উইল নেম দ্য বেবি হোয়াট এভার ইউ ডিসাইড। এখানে দেখো
এই নেম ভার্বের অবজেক্ট হচ্ছে বেবি, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় নাউন ক্লজ বসেছে। পরেরটা দেখো, আমি ক্লাসের মনিটর বানাবো যাকেই আমার পছন্দ। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে আমি ক্লাসের মনিটর বানাবো, আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যাকেই আমার পছন্দ। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব, আমি ক্লাসের মনিটর বানাবো। অনুবাদ হবে আই উইল মেক দ্য ক্লাস মনিটর। আচ্ছা, কাকে ক্লাস মনিটর বানাবো? এখানে দেখো রয়েছে যাকেই আমার পছন্দ, হুএভার আই লাইক। তাহলে দেখো বাক্যটা আই উইল মেক দ্য ক্লাস মনিটর হুএভার আই লাইক। এখানে দেখো এই মেক ভার্বের অবজেক্ট হচ্ছে এই দ্য ক্লাস মনিটর, আর হুএভার আই লাইক এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে লক্ষ্য করো ক্লাস মনিটর এই আন্ডারলাইন অংশটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো নাউন ক্লজ বসেছে। 17 নম্বর দেখো, পুলিশ লোকটিকে হত্যা করেনি, মন্ত্রীর এই বিবৃতি ভিত্তিহীন। আমরা এই বাক্যটাকে এভাবে অনুবাদ করতে পারি, মন্ত্রীর এই বিবৃতি যে পুলিশ লোকটিকে হত্যা করেনি হয় ভিত্তিহীন। এভাবে আমরা অনুবাদ করতে পারি। তাহলে দেখো মন্ত্রীর এই বিবৃতি কি হবে? দ্য মিনিস্টার্স স্টেটমেন্ট। বিবৃতিটা কি? যে পুলিশ লোকটিকে হত্যা করেনি। তাহলে দেখো দ্যাট দ্য পুলিশ ডিড নট কিল দ্য ম্যান। তারপরে দেখো এখানে হয়টা সাইলেন্ট রয়েছে, ইস লেখা হলো। তারপরে দেখো ভিত্তিহীন, বেসলেস। তাহলে বাক্যটা কি হলো? দ্য মিনিস্টার স্টেটমেন্ট দ্যাট দ্য পুলিশ ডিড নট কিল দ্য ম্যান ইজ বেসলেস। এখানে লক্ষ্য করো স্টেটমেন্ট আর এই আন্ডারলাইন অংশটা একই বিষয় বোঝাচ্ছে। মন্ত্রীর বিবৃতিটা কি? যে পুলিশ লোকটিকে হত্যা করেনি। তার মানে স্টেটমেন্ট আর এই আন্ডারলাইন অংশটা একই বিষয় বোঝাচ্ছে। স্টেটমেন্ট হচ্ছে নাউন, আর এই নাউনের পাশে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে এই নাউনের অ্যাপোজিশন, আর এখানে দেখো অ্যাপোজিশন রূপে নাউন ক্লজ বসেছে। এবার 18 নম্বর দেখো, আমি তোমার জ্যাকেট চুরি করেছিলাম, এই অভিযোগটি অযৌক্তিক। এই বাক্যটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি, এই অভিযোগটি যে আমি তোমার জ্যাকেট চুরি করেছিলাম হয় অযৌক্তিক। এভাবে আমরা অনুবাদ করতে পারি। তাহলে দেখো এই অভিযোগটি, দ্য কমপ্লেন, অভিযোগটা কি? যে আমি তোমার জ্যাকেট চুরি করেছিলাম, দ্যাট আই স্টোল ইয়োর জ্যাকেট হয় ইস অযৌক্তিক, অ্যাবসার্ড। তাহলে বাক্যটা কি হলো? দ্য কমপ্লেন দ্যাট আই স্টোল ইয়োর জ্যাকেট ইস অ্যাবসার্ড। এখানে দেখো কমপ্লেন আর এই আন্ডারলাইন অংশটা একই বিষয় বোঝাচ্ছে। অভিযোগটা কি? না যে আমি তোমার জ্যাকেট চুরি করেছিলাম, একই বিষয় বোঝাচ্ছে। কমপ্লেন্ট হচ্ছে নাউন, আর এই নাউনের পাশে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে এই নাউনের অ্যাপোজিশন, আর এখানে দেখো অ্যাপোজিশন রূপে নাউন ক্লজ বসেছে। 19 নম্বর দেখো, নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, এটা কেবল গুজব। আমরা এই বাক্যটা এভাবে অনুবাদ করতে পারি, এটা কেবল গুজব যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তাহলে দেখো এটা কেবল গুজব যে, অনুবাদ হবে ইট ইজ অনলি রুমার দ্যাট নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নেতাজি ডাইড ইন আ প্লেন ক্র্যাশ। তাহলে বাক্যটা কি হলো? ইট ইজ অনলি রুমার দ্যাট নেতাজি ডাইড ইন আ প্লেন ক্র্যাশ। এখানে দেখো এই রুমার আর এই আন্ডারলাইন অংশটা একই বিষয় বোঝাচ্ছে। গুজবটা কি? না নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, একই বিষয় বোঝাচ্ছে। রুমার হচ্ছে নাউন, আর এই নাউনের পাশে দেখো এই আন্ডারলাইন অংশটা এই নাউনের অ্যাপোজিশন, আর অ্যাপোজিশন রূপে দেখো এখানে নাউন ক্লজ বসেছে। পরেরটা দেখো, আজ যে বৃষ্টি হবে তা বেশ স্পষ্ট। দেখো এই বাক্যটা আমরা এভাবে অনুবাদ করতে পারি, এটা বেশ স্পষ্ট যে আজ বৃষ্টি হবে। তাহলে দেখো এটা বেশ স্পষ্ট যে, তাহলে কি হবে? ইট ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট আজ বৃষ্টি হবে, ইট উইল রেন টুডে। তাহলে দেখো এই এভিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পাশে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে এখানে নাউন ক্লজ বসেছে। 21 নম্বর দেখো, সে অনিশ্চিত ছিল তার বাবা মা কিভাবে প্রতিক্রিয়া জানাবে। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে সে অনিশ্চিত ছিল, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তার বাবা মা কিভাবে প্রতিক্রিয়া জানাবে। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে সে অনিশ্চিত ছিল, সি ওয়াজ আনসিওর। তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে তার বাবা মা কিভাবে প্রতিক্রিয়া জানাবে। এই অংশটুকুর মধ্যে দেখো কিভাবে,
এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো কিভাবে, হাউ, তারপরে দেখো রয়েছে তার বাবা মা প্রতিক্রিয়া জানাবে, হার প্যারেন্টস উড রিয়্যাক্ট। তাহলে বাক্যটা কি হলো, সি ওয়াজ আনসিওর, হাউ হার প্যারেন্টস উড রিয়্যাক্ট। এখানে দেখো ওয়াস হচ্ছে বি ভার্ব, আর এই বি ভার্বের পরে দেখো আনসিওর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অ্যাডজেক্টিভের এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর দেখো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে এখানে নাউন ক্লজ বসেছে। পরেরটা দেখো, আমি ভাগ্যবান যে আমাকে যোগ্যতম প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়েছে। এখানে দেখো আমি ভাগ্যবান, এটা হচ্ছে মেন ক্লজ, আর যে আমাকে যোগ্যতম প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়েছে এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজটা হচ্ছে আমি ভাগ্যবান, আই অ্যাম আনলাকি। তারপরে দেখো রয়েছে যে আমাকে যোগ্যতম প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়েছে। তাহলে দেখো যে অর্থে দ্যাট আনা হলো, তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে বাক্যটা কি হলো, আই অ্যাম লাকি দ্যাট আই হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ দ্য মোস্ট এলিজিবল কন্টেস্ট্যান্ট। তাহলে দেখো লাকি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পরে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, আর দেখো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে এখানে নাউন ক্লজ বসেছে। আশা করি নাউন ক্লজের ব্যাপারে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।